আমি কোনোভাবেই মনে করি না যে দ্য জুলাই আপরাইজিং দ্য স্পিরিট হ্যাজ ফেডেড ইন এনি ওয়ে। আপনারা মনে রাখবেন যে দেয়ার ওয়ার টাইমস ওয়েন ইভেন বাংলাদেশের এখন আমরা যে সংগঠনকে সবচেয়ে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি মনে করি বিএনপি, এই বিএনপি অফিসের সামনে এমনও সময় গেছে 2024-এও হয়তো 6 জন মানুষ, ওরা বলেছে যে ডিবি হারুন যখন তালা লাগিয়ে দিয়ে গিয়েছে তখন সেই তালা খোলার জন্য হয়তো 5-6 জন মানুষও যেতে পারে নাই। সো তার মানে এই না যে স্বৈরাচার কোনোভাবে উইন করেছে। সো ইট ডাজেন্ট ম্যাটার হাউ মেনি পিপল হ্যাভ গ্যাদার্ড হিয়ার, বাট আমাদের প্রত্যেকের পেছনে দ্য হোল কান্ট্রি 18 কোটি মানুষের মধ্যে হয়তো 10-20 হাজার ছাড়া যারা ক্রনীয় ক্যাপিটালিজম, যারা অলিগার্কের বেনিফিশিয়ারি। কারণ বাংলাদেশের কোনো মানুষ ফ্যাসিজম সাপোর্ট করতে পারে না, কোনো মানুষ ইনজাস্টিস সাপোর্ট করতে পারে না। এমনকি শেখ হাসিনার পরিবারেও আপনি যদি তাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেন, তাদেরও অনেকে বলবে যে আমরা একটা সমৃদ্ধিশালী বাংলাদেশ চাই, আমরা একটা জাস্টিসের বাংলাদেশ চাই, আমরা একটা ইকুইটেবল বাংলাদেশ অফ ডিগনিটি, হিউম্যান লিবার্টি, হিউম্যান ডিগনিটি, তেমন একটা বাংলাদেশ চাই। আমরা অলরেডি আমি এসে আমাদের প্রিয় সাংবাদিক শফিক ভাইয়ের কথা শুনছিলাম, আর এরপরে অ্যাডভোকেট শিশির মুনিরের অত্যন্ত হৃদয়গ্রাহী এবং যিনি মানে হি কুড অ্যাকচুয়ালি টাচ দ্য কোর অফ দ্য হোল কনফারেন্স আমি বলবো, কারণ উনি যে কথাগুলো উচ্চারণ করেছেন আমার মনে হচ্ছিল যে উনি যে কীভাবে জানলেন যে আমরা এই পেপার লেখার সময় আমরা কোন কি পয়েন্টস, কোন মানে কি ওয়ার্ডগুলো আমাদের মাথায় ছিল। হি স্পোক অ্যাবাউট ইনস্টিটিউশনস, হি স্পোক অ্যাবাউট মেরিটোক্রেসি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। উনি বলেছেন যে কোনো একক ব্যক্তি চেঞ্জ করার মাধ্যমে হুয়েভার দ্যাট পারসন ইজ, আপনি সোশ্যাল চেঞ্জ বা ইনস্টিটিউশনাল চেঞ্জ আশা করতে পারেন না। এবং আমরা সভ্যতার ইতিহাস থেকে দেখি ইভেন প্রফেটস, ইনক্লুডিং প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হিউম্যান বিইংয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সরাসরি আল্লাহর নির্দেশ প্রাপ্ত হতেন, তিনিও কিন্তু একটা ইনস্টিটিউশন, তিনিও কিন্তু কনস্টিটিউশন তৈরি করেছিলেন, তিনিও খেলাফত তৈরি করেছেন, তিনিও বলেছেন যে একটা রাষ্ট্র, একটা সমাজ, একটা ব্যবস্থার অধীনে ভালো থাকে। যাই হোক, আমরা একটা প্রপোজাল এখানে দিতে চাই। সেই প্রপোজালটা হচ্ছে, অফকোর্স আই এগ্রি উইথ এভরিথিং দ্যাট ইউ গাইজ স্ট্যান্ড ফর। আমরা মনে করি যে আমাদের একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন এখনও আছে, কারণ আপনি হতাশ হলে চলবে না। কারণ ইনস্টিটিউশনাল রিফর্মের কথা যদি আপনি সিরিয়াসলি মিন করেন তাহলে ইউ হ্যাভ টু অ্যালাউ অ্যাট লিস্ট এ কাপল অফ ডেকেডস। সো বড় বড় পলিটিক্যাল সায়েন্টিস্টরা স্বীকার করবেন যে নতুন কোনো সিস্টেম যখন আপনি ইন্ট্রোডিউস করবেন সেটা মিনিমাম 3টা সাইকেল, 3 সাইকেলস সেটা রান করার কথা। সো ডক্টর ইউনূসের জায়গায় যদি ধরুন কর্নেল গাদ্দাফি বা কোনো রেভলিউশনারি, কথার কথা ধরুন যদি নাহিদ ইসলাম বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারতেন এবং তিনি যদি মনে করতেন, যেটা রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব করেছিলেন, উনি ক্ষমতা এসেছিলেন 7 নভেম্বর 1975, কিন্তু উনি প্রথম নির্বাচন দিয়েছিলেন কয় বছর পর? উনি 76 সালে কোনো নির্বাচন দেন নাই, 77 উনি একটা গণভোট করেছিলেন, 78 সালে 30 জুন, সো প্রায় 3 বছর পর উনি প্রথম নির্বাচনটি দিয়েছিলেন। কিন্তু তার প্রতিষ্ঠিত দল 3 মাসও অপেক্ষা করতে চায় নাই। সেখানে 7 নভেম্বরের চেয়ে 1975-এর চেয়ে কি 5 অগাস্টের জনসম্পৃক্ততা, 5 অগাস্টের বিপ্লব, 7 নভেম্বরকে যদি বলা হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ইট ইজ হার্টেনিং। এটা সত্যি মানে দুঃখজনক যে সেই বিপ্লব ও সংহতি দিবসের যে সৃষ্ট দল, তারা 5 অগাস্টকে তাদেরই মন্ত্রিসভার অনেকে, ইনক্লুডিং অনেক অ্যাডভাইজার, তারা বলেন যে বিপ্লব না হোক, বিপ্লব কি আপরাইজিং, বিপ্লব কি গণ অভ্যুত্থান, এটা নিয়ে তারা এখনো কনফিউজ। 7 নভেম্বর যদি বিপ্লব হয়ে থাকে তাহলে 5 অগাস্ট অবশ্যই মাদার অফ অল দিস রেভলিউশনস। আমরা কারণ রেভলিউশনের সাথে যে পার্টিসিপেশন, যে জন আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষাগুলো একটি বিন্দুতে, আপনার 3রা অগাস্ট যারা শহীদ মিনারে গিয়েছিলেন তারা দেখেছেন যে 8 দফাকে ছাপিয়ে ওই 9 নম্বর মানে 1 নম্বর দফাটা, যে শেখ হাসিনার পদত্যাগ, এই একটি বিন্দুতে যখন গোটা জাতি 18 কোটি এই দেশে এবং প্রায় আরও 150টি দেশে, যেখানে আমাদের দেশের মানুষ ডায়াসপোরা যেখানে আছে, তারা সবাই এক বিন্দুতে এসে মিলিত হয়েছিল। এবং সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সবগুলো দলকে কেউ তাকায় নাই সেখানে কি 20 দলীয় জোট,
সেখানে কি ইসলামী আন্দোলন, সেখানে জামাত ইসলামী বা জাতীয়তাবাদী ছাত্র দল অথবা বিএনপি কেউ কোনো বিশেষ দলের প্রতিনিধিত্ব ছাপিয়ে সেখানে সাধারণ ব্যক্তিরা, আপনারা দেখেছেন সেদিন শহীদ মিনারে যেমন মঞ্জুর আল মতিন বক্তৃতা দিয়েছেন, তিনি তো কোনো 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 বড় প্ল্যাটফর্মের প্রতিনিধি হিসেবে আসেন নাই। সেদিন আসিফ নজরুল বক্তৃতা দিয়েছিলেন। সেদিন অনেক 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 মানে সাধারণ পেশাজীবী, সাধারণ মানে নাট্যকর্মী, সাধারণ সঙ্গীত শিল্পী, সাধারণ যারা আলপনা করে, সাধারণ ছাত্র ছাত্রী, গার্ডিয়ানস, স্কুলের ছেলেমেয়েরা, তারা সেদিন এক বিন্দুতে এসেছিল। এবং এটাই হচ্ছে সোশ্যাল ট্রান্সফরমেশনের জন্য যে জাতির যে মানে আকাঙ্ক্ষা যে তীব্রভাবে মানে একটা 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 মানে প্রসূত হওয়ার জন্য অপেক্ষা করছিল, সেটা আমরা সেদিন দেখেছি 3রা অগস্ট। এবং তারপর বাকিটা ছিল ওয়াজ অনলি ম্যাটার অফ টাইম, শেখ হাসিনার পদত্যাগ। বাংলাদেশের শিশির মনির ভাই অলরেডি বলেছেন যে 7টি কনস্টিটিউশনাল পজিশনস আছে। আমি মনে করি সেগুলো সহ টোটাল যতগুলো ভাইটাল ইনস্টিটিউশনস আছে, যেমন নির্বাচন কমিশন, সিএজি, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা বিটিআরসি, বিইআরসি, বেবজা, বেজা, বিডা, এগুলো সবগুলোকে ইনক্লুডিং প্লাস সাম ক্যাবিনেট পজিশনস, কতগুলো মন্ত্রিসভার কতগুলো কি পজিশনস, প্লাস সাথে সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এই সমস্ত বিভাগ মানে বাহিনী প্রধানগুলো, এই সবগুলোকে ধরুন অ্যাবাউট 100টি কি স্ট্যাটিউটরি অ্যাপয়েন্টমেন্টস। আমি সরাসরি আমাদের প্রস্তাবে যাচ্ছি যে কতগুলো মানে কি অ্যাপয়েন্টমেন্টস, যেগুলো যেমন আমরা বলি যে কি ইনস্টলেশনস, এই অ্যাপয়েন্টমেন্টসগুলো একটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে তার একটা তালিকা করা হবে। ধরুন ইট ইজ মোর ক্লোজার টু আপনারা যে সংবিধান সংস্কার পরিষদের সংবিধান সংস্কার যে কমিশন হয়েছিল, তাদের যে এনসিসি যে প্রপোজালটা ছিল, যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, সেরকম একটা প্রপোজাল যে এই 100টা পদের একটা তালিকা হবে। সেই পদগুলোতে বর্তমানে এগুলোতে নমিনেশন দেন প্রধানমন্ত্রী, উনি একক এখতিয়ার ওনার পরামর্শ অনুযায়ী মাননীয় মানে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়ে থাকেন। আমরা প্রপোজ করছি যে প্রধানমন্ত্রী দিতে পারেন, প্রধানমন্ত্রী যদি দেন তাহলে সেগুলো সরাসরি অ্যাপয়েন্টেড না হয়ে, মানে অ্যাসিউমিং যে আমার এই প্রস্তাবগুলো কিন্তু বর্তমান কনস্টিটিউশনের অধীনে একটাও বাস্তবায়নযোগ্য না, কিন্তু যদি আমরা রিফর্ম আদায় করতে পারি বা রিফর্ম যদি ভবিষ্যতে কোনো কোয়ালিশন মানে গ্র্যান্ড কোয়ালিশন অফ পিপল, সেখানে বিরোধী দল হোক বা বিরোধী দলের সাথে সরকারি দলও যদি যুক্ত হয়, তো তখন আপনি মনে করুন যে মাননীয় প্রধানমন্ত্রী দেবেন এবং দেন ইট উইল গো টু আমরা যেটা নাম দিয়েছি স্যাট, মানে স্ট্যাটিউটরি অ্যাপয়েন্টমেন্টস কমিশন, মানে স্ট্যাটিউটরি নিয়োগের একটা কমিশন। সেই কমিশনে আমার প্রস্তাব হচ্ছে সেখানে থাকবে 7 জন সদস্য। সেগুলোর ভিতর মাননীয় প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস, স্পিকার অফ দ্য পার্লামেন্ট, লিডার অফ দ্য অপোজিশন, দ্য সিএজি যেটা সুশীল মনি ভাই বললেন যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দেন 1 নমিনি অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড 1 নমিনি অফ দ্য লিডার অফ দ্য অপোজিশন। এটা এমনভাবে প্রস্তাবটা দেওয়া হয়েছে যাতে মেজরিটি কোনো একটি দল করতে না পারে। যেমন ধরুন সরকারি দলও চাইলে এখানে প্রাইম মিনিস্টার উনি নিজে একজন, ধরে নিলাম স্পিকার ওনার দলের, এবং ধরে নিলাম ওনার নমিনি অফ দ্য প্রাইম মিনিস্টার। সো 3 জন যদি ক্ষমতাসীন দলেরও হয়, তাকে অন্তত চতুর্থ ব্যক্তি হয় প্রধান বিচারপতি অথবা সিএজিকে তাকে কনভিন্স করতে হবে। আর যদি বিরোধী দল তার পক্ষে কোনো অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করাতে হয়, তাহলে ধরে নিলাম যে বিরোধী দলের নেতা বা নেত্রী অথবা তার প্লাসের সাথে তার নমিনি, এবং তাকে অন্তত আরও 2 জনকে কনভিন্স করতে হবে। তাহলে এখানে মেজরিটি ভোটে সে অ্যাপয়েন্টমেন্টটা ধরুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা ইউজিসি প্রধান বা স্পেশালি প্রধান নির্বাচন কমিশনার অথবা প্রধান বিচারপতি, ধরুন প্রধান বিচারপতি এখন সরাসরি আমরা ধরে নেই যেটা সিনিয়রিটি বেসিসে হয়, বাট সিনিয়রিটি বেসিসে হতেই হবে এমন কোনো কথা নেই। বলা আছে যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এই দুটি নিয়োগ ছাড়া বাকি সবগুলোতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই দুটার মধ্যে একটা, যে দুটাতে এক্সেপশন দেওয়া হয়েছে, তার মধ্যে প্রধান বিচারপতি কিন্তু রাষ্ট্রপতি নিজে নিয়োগ দেন না, তিনি সেখানেও গিয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছার কাছে সারেন্ডার করেন। সো এখানে ধরুন প্রধান বিচারপতি নিয়োগ, তাহলে সেখানে উনি বসবেন না, সেখানে ওনার হয়তো প্রতিনিধি বসবেন। এখানে আপনি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দেবেন, দেন ইট উইল কাম টু স্যাট, এই যে স্ট্যাটিউটরি অ্যাপয়েন্টমেন্টস কমিটির কাছে আসবে, তারা সেটা রিকমেন্ড করবেন। সেই নিয়োগটা রিকমেন্ড করার পর ইট উইল নট স্টিল বি অটোমেটিকলি অ্যাপয়েন্টেড, দেন ইট উইল গো টু এ পার্লামেন্টারি সিলেক্ট কমিটি। এবং সেই পার্লামেন্টারি সিলেক্ট কমিটি 2 রকমের হতে পারে। একটা হচ্ছে যদি 70 অনুচ্ছেদ
না থাকে, যদি 70 অনুচ্ছেদকে অ্যাবলিশ করা যায়, এটা ভালো করে শুনে নিন, 70 অনুচ্ছেদ যদি অ্যাবলিশড হয়, ধরুন এমপিরা তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারবে, তাহলে আই ডোন্ট মাইন্ড, তাহলে যে কোনো প্রপোর্শনে সরকারি দলের তাদের যদি বেশি আসন থাকে, ইদার আসনের অনুপাতে অথবা ভোটের অনুপাতে সরকারি দলের সেখানে প্রতিনিধি থাকতে পারে, আর বিরোধী দলের তাদের অনুপাতে থাকতে পারে। তার মানে সরকারি দলের বেশি থাকবে এবং বিরোধী দলের কম থাকবে। উই ডোন্ট মাইন্ড, বিকজ সেখানে তো 70 অনুচ্ছেদ নেই, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। আর যদি 70 অনুচ্ছেদ থাকে, বর্তমান অবস্থায় আমাদের প্রস্তাব হচ্ছে সেখানে অ্যাপয়েন্টমেন্ট হবে 50-50, মানে 15 জন হলে সেখানে 7 জন বিরোধী দল এবং 7 জন সরকারি দলের হবে, আর যিনি চেয়ার তিনি কাস্টিং ভোট দেবেন। সো সেভাবে সেই মানে ইট ইজ মোর ইন লাইন উইথ সিনেট যে হিয়ারিং হয়, আপনারা আমেরিকান সিনেটে দেখেন যে কোনো অ্যাপয়েন্টমেন্ট, ইভেন বিচারপতিদের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপিল ডিভিশনের বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট, সেখানে দীর্ঘ সময় ধরে সিনেটে তাদের লাইভ টেলিকাস্ট হয়, সেখানে তাদেরকে ইন্টারভিউ করে, গ্রিলিং হয়। সেই গ্রিলিংয়ের পর তারা সেখান থেকে সেই নিয়োগটা অনুমোদন করবেন। তারা যদি নিয়োগটা অনুমোদন না করেন, তারা সিম্পল মেজরিটিতে দে ক্যান রিজেক্ট দ্য অ্যাপয়েন্টমেন্ট। সো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রধানমন্ত্রী দিক, আর ওই যে স্যাট থেকে আসুক, স্ট্যাটিউটরি অ্যাপয়েন্টমেন্টস কমিটি থেকে আসুক, এই সিনেট কমিটির হাতে আমরা পাওয়ার দিতে চাই যে তারা এটা রিজেক্ট করতে পারবে সিম্পল মেজরিটিতে। এরপর প্রধানমন্ত্রী যদি আরেকবার সেম নমিনিকে পাঠায়, ধরুন একই ব্যক্তিকে আবার প্রধান বিচারপতি পদে পাঠালেন বা প্রধান নির্বাচন কমিশনার পদে, এবার আপনাকে বুঝতে হবে যে প্রধানমন্ত্রী তো হি অর শি ইজ সিরিয়াস অ্যাবাউট ইট। এবং আমরা সেখানে প্রধানমন্ত্রী যেহেতু নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্রেজেন্ট করেন, তার সম্মানে আমরা মনে করি দ্বিতীয়বার তার নমিনিকে রিজেক্ট করতে হলে আপনাকে 2/3 মেজরিটিতে রিজেক্ট করতে হবে। অর্থাৎ দ্বিতীয়বার যদি আপনি 2/3 মেজরিটি না জোগাড় করতে পারেন, তাহলে মনে করতে হবে উনি যেহেতু দুবার চেয়েছেন, তাহলে সেই নিয়োগ অনুমোদিত হবে, আনলেস ইট ইজ রিজেক্টেড বাই 2/3 মেজরিটি অফ দ্যাট কমিশন। সো এটা মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট প্রসেসের ব্যাপারে আমাদের প্রস্তাব। আর শেষ কথা সেটা হচ্ছে, আমি একটা ক্ল্যান, CLAN ক্ল্যান নামে একটা আমি বলবো যে একটা অ্যারেঞ্জমেন্ট, এটা কোনো তত্ত্ব না, বাট এটা একটা ফ্রেমওয়ার্ক হাজির করতে চাই। সেটা ক্ল্যান মানে হচ্ছে যে অনেকগুলো ইনস্টিটিউশন আমরা জানি, বাট তার মধ্যে এই 4টা কি ইনস্টিটিউশনের মধ্যে অনেকগুলোর কথাই কিন্তু অ্যাডভোকেট শিশির মনির বক্তৃতায় এসে আমরা মনে আছে উনি NBR এর কথা বলেছেন, আমরা NBR রেখেছি। সো C স্ট্যান্ডস ফর কোর্টস, আমাদের বিচার বিভাগ, L ফর ল এনফোর্সমেন্ট, A ফর ACC বা দুদক, এবং N ফর NBR। সো CLAN, কোর্টস, ল এনফোর্সমেন্ট, ACC এবং NBR, এই 4টি প্রতিষ্ঠানকে আমরা মনে করি মিনিমাম, ন্যূনতম এই 4টি প্রতিষ্ঠানকে, এদেরকে INCA নামে আরেকটা অ্যাব্রিভিয়েশন বলেছি, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট, এবং শুধু ইন্ডিপেন্ডেন্ট করলে চলবে না, এখনও তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আমাদের বিচার বিভাগ কিন্তু খাতা কলমে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু বেশি ইন্ডিপেন্ডেন্ট হয়ে তারা আবার অ্যাকাউন্টেবল না। যেমন আপনারা শুনেছেন একজন অ্যাপিল ডিভিশনের জাজ বলেছিলেন যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। সো আমি অধ্যাপক হয়ে যাতে আমি বেপরোয়া হয়ে যেতে না পারি, আমি একাডেমিক ফ্রিডম এক্সারসাইজ করতে গিয়ে অথবা প্রধান নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড হওয়ার পর আমি যাতে রেকলেস আচরণ করতে না পারি, সেজন্য আমরা মনে করি তাকে শুধু ইন্ডিপেন্ডেন্ট হলে চলবে না, ইন্ডিপেন্ডেন্সের সাথে আমরা চাই তার নিউট্রালিটি, উনি অবজেক্টিভ নিউট্রাল, আমরা কারো মানে অন্তর্জামী না। সো ওনার মনে কোনো আদর্শ থাকতে পারে, কিন্তু উনি যাতে তার কর্মক্ষেত্রে নিউট্রাল থাকেন এবং কোনো বায়াস যাতে প্রকাশ না পায়। আর সেগুলো আরেকটা বলেছি INCA, C ফর ক্যাপেবল অ্যান্ড A ফর অ্যাকাউন্টেবল। সেটাকে আবার ওই যে পার্লামেন্টারি কমিটির কাছে, যাতে প্রতি 6 মাস বা 1 বছর পর, যেটা শিশির মনির কথা আপনারা কিন্তু শুনেছেন, অ্যাডভোকেট শিশির মনির কথায় উনি বলেছেন যে আপনারা কি কখনো CAG-র দেয়া কোনো রিপোর্টের কথা কারো মনে আছে? আপনারা কিন্তু বলতে পারবেন না। আমাদের পার্লামেন্টারি একটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি আছে, তাদেরও কোনো কাজকর্মের কথা আমরা জানি না। আমরা কোনো প্রতিষ্ঠান হয়তো বছর শেষে একটা অ্যানুয়াল রিপোর্ট একটা পাবলিশ করে, UGC করে, PSC করে, কিন্তু আমরা কিন্তু জনসম্মুখে সেগুলোর কোনো রিভিউ, কোনো ফিডব্যাক দেখি না। ইভেন বাজেটের ব্যাপারে আমরা দেখি থ্রু আউট মে জুন আমরা এত আলোচনা হয়, কিন্তু যে আলোচনা হওয়া উচিত সেটা হচ্ছে পূর্ববর্তী বছরের বাজেটের ভ্যারিয়েন্স অ্যানালিসিস। যে আপনি গতবার বলেছিলেন যে 6,95,000 কোটি টাকা আপনি রেভিনিউ কালেক্ট করবেন, আপনি আসলে কত কোটি টাকা কালেক্ট করতে পেরেছেন? যেমন 14 বছর আমরা কেউ জানি না, অনেকেই জানি না কত টাকা অ্যাকচুয়ালি কালেক্টেড হয়েছে। গত বছরের কথা ছিল 5,04,000 কোটি টাকা NBR কালেক্ট করবে, কিন্তু সেখানে তারা যে 4,10,000 মানে 10-20 শেষ দিকে পেরেছেন, বাট তার আগে 2 বছর কোনো বছরই তারা 4 লক্ষ কোটি টাকা উঠাতে পারেননি। এনিওয়ে, ADP যে 2,04,000 কোটি টাকা ছিল, এটা যে মাত্র 50% বাস্তবায়ন হয়েছে, এটা বাংলাদেশে এমনকি অনেক রাজনীতিবিদ, অনেক পার্লামেন্টারিয়ানও জানেন না। সো আমি মনে করি এই যে অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আপনি তেমনিভাবে ফিডব্যাক, ওই যে মানে দ্য ডে অফ রেকনিং, যে ঠিক আছে এবার আসুন